দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক আমার দেশ। জাহেদ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেই সব পত্রিকার শিরোনামগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতে দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম গৌরবময় বিদায়, খালেদা জিয়ার প্রয়াণ। শেষ দফায় খালেদা জিয়া ৩৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে গতকাল সকালে চিরবিদায় নেন তিনি। ৩ দিনের রাষ্ট্রীয় শোক আজ। দৈনিক আমার দেশ তাদের মাস্টহেড নিচে নিয়ে এসেছে বেগম জিয়াকে সম্মান জানিয়ে। তাদের প্রধান শিরোনাম চলে গেলেন রাজনীতির ধ্রুবতারা। ৮০ বছর বয়সে খালেদা জিয়ার ইন্তেকাল। আজ জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দাফন শহীদ জিয়ার কবরের পাশে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। নরেন্দ্র মোদী, শাহবাজ শরীফ সহ বিশ্ব নেতাদের গভীর শোক প্রকাশ। ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকার, জিয়া পরিবার ও বাংলাদেশের গণতন্ত্র। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। মহিয়সী নেত্রীর জীবনাবসান। খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক মহান অভিভাবক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এভারকেয়ার হাসপাতাল, গুলশান, নয়াপল্টন সহ সারা দেশে শোকাবহ পরিবেশ। অশ্রুসিক্ত বিষণ্ণ গোটা জাতি। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম আপসহীন রাষ্ট্রনায়কের বিদায়। খালেদা জিয়ার ইন্তেকাল, শোকার্ত বাংলাদেশ। আজ জানাজা শেষে জিয়ার পরিবারের পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম এভারকেয়ারের পথে জনতার ঢল। কাঁদছে দেশ, কাঁদছে মানুষ। আজ ঐতিহাসিক জানাজার সাক্ষী হচ্ছে ঢাকা। দেশপ্রেম ও সংগ্রামের অবিস্মরণীয় মহাকাব্য বেগম খালেদা জিয়া। মায়ের জন্য দোয়া চান তারেক রহমান। দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা ও অস্তিত্ব। দৈনিক সমকালের প্রধান শিরোনাম অনন্তের ঠিকানায় খালেদা জিয়া। শেষ বক্তৃতা, কোনো প্রতিহিংসা নয়, কোনো ধ্বংস নয় বলেছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে নিয়ে ফেসবুক পোস্টে তারেক রহমান, এই দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা, অস্তিত্ব। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম চলে গেলেন ঐক্যের প্রতীক। মায়ের শয্যা পাশে ছিলেন ছেলে। স্বামীর কবরের পাশে সমাহিত হবেন খালেদা জিয়া। ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আজ সাধারণ ছুটি। শোকে স্তব্ধ সারা দেশ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম সংগ্রামীর বিদায়ে কাঁদছে দেশ। ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আজ জানাজা ও সাধারণ ছুটি। তারেক রহমান বলেছেন, তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস। খালেদা জিয়ার ভূমিকা রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দৈনিক মানব জীবনের প্রধান শিরোনাম লড়াকু এক যোদ্ধার বিদায়। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা, শায়িত হবেন জিয়ার কবরের পাশে। শোকে মুহ্যমান সারা দেশ। বিশ্ব নেতাদের শোক, শ্রদ্ধা জানাতে আজ ঢাকা আসছেন বিদেশি অতিথিরা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম শোকে কষ্টে স্তব্ধ চারদিক। বিশ্ব নেতাদের শোক, খালেদা জিয়া দেশের আধুনিক ইতিহাস রচনাকারী। মহান অভিভাবককে হারালাম, প্রধান উপদেষ্টা। শেষ সময়ে মায়ের পাশে তারেক রহমান। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম আপসহীনের অনন্ত যাত্রা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি ছিলেন এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। খালেদা জিয়া আমার কাছে মমতাময়ী মা, তারেক রহমান। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম খালেদা জিয়া এক সংগ্রামী ও মহিয়সী নেত্রীর বিদায়। বাংলাদেশ তাকে হারালো। বৈশ্বিক ভূরাজনীতির ঘূর্ণিপাকে ছিল খালেদা জিয়ার ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামল। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স ফেয়ারওয়েল, নেশন গ্রিভস অ্যাজ খালেদা জিয়াজ ডিপার্ট, লিভিং এ লিগাসি অফ আনব্রেকেবল স্পিরিট। ওয়ার্ল্ড লিডার্স মর্ন খালেদা। Khaleda to be laid to rest beside Ziaur Rahman. Another English daily, The New Age, Khaleda Zia dies, a life reborn in politics.
3-day state mourning for খালেদা, জেনারেল হলিডে ফর টুডে। জাহিদ ভাই, এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনামগুলো আমরা দেখলাম, সবগুলো পত্রিকার আসলে বেশিরভাগ জায়গা জুড়েই বেগম খালেদা জিয়ার মহাকাব্যিক যে বিদায়, সেই বিদায়ের খবর। আপনি তো দীর্ঘদিন খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন, বিভিন্ন সময়ে তার খুব কাছাকাছি ছিলেন, বিভিন্ন সংবাদের সূত্রে, বিভিন্ন সমাবেশের সূত্রে, এমনকি বিভিন্ন প্রোগ্রামেও তাকে খুব কাছ থেকে দেখেছেন। কেমন দেখেছেন বেগম খালেদা জিয়াকে? ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত শোকাবহ একটা দিন। বেগম খালেদা জিয়া কালকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা শুরু করতে চাই। বেগম জিয়া, একটা কথা শুধু আমি শুরুতেই বলতে চাই যে আল্লাহ যাকে সম্মানিত করতে চায়, আমার মনে হয় যে তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। বেগম জিয়া একটা ইউনিক এক্সাম্পল হয়ে থাকলেন বাংলাদেশে, বিশ্বের ইতিহাসে, এবং যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে বেগম জিয়ার অবস্থানটা বাংলাদেশের ইতিহাসে থাকবে। এর প্রমাণ উনি এই যে তার মৃত্যুতে পুরো জাতি এক হয়ে এক সুরে কথা বলছে এবং তাকে দল মতের ঊর্ধ্বে উঠে একটা স্থান দিয়েছে এবং এই সম্মান তার প্রাপ্য ছিল। উনি তার 43 বছরের রাজনৈতিক জীবন এবং 41 বছর দলের নেতৃত্ব, মানে প্রথম 2 বছর উনি প্রাথমিক সদস্য 82 থেকে 84 এবং 84 সালে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন হয়ে পুরো দায়িত্ব নিলেন। এই যে 41 বছরের তার রাজনৈতিক জীবন, নেতৃত্ব, যদি আমি এটাকে বলি 4 দশকেরও বেশি সময়, এই একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। এখানে যেমন তার সংগ্রামী জীবন আছে। উনি কিন্তু আক্ষরিক করতে জিয়াউর রহমান যখন দেশের ক্ষমতায় ছিলেন, তখন বেগম খালেদা জিয়ার নামও অনেকে জানতেন না। রাষ্ট্রীয় ফর্মাল অনুষ্ঠানাদি ছাড়া, যেখানে স্পাউস অ্যালাউড কিংবা পাউসকে নিয়ে যেতে হয়, একটা ফর্মালিটিজের অংশ, না গেলে এটা বিয়ে নষ্ট হয়ে যায়, ফর্মালিটিসটা ব্রেক হয়, শুধুমাত্র সেই সমস্ত অনুষ্ঠানেই ওনাকে দেখা যেত। এর বাইরে ওনার কোনো ভূমিকা ছিল না, কোথাও কোনো অবস্থান ছিল না, উনি কোথাও তাকে দেখা যেত না। একেবারে গৃহকোণে উনি ছিলেন। যদিও তার ত্যাগ, জিয়াউর রহমান যখন 71-এ স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তার নেতৃত্বে জেড ফোর্স যখন প্রচণ্ড যুদ্ধে লিপ্ত, তখনও কিন্তু এই জিয়াউর রহমানের কারণেই, তার স্ত্রী হওয়ার কারণেই তাকে কিন্তু বন্দিত্ব বরণ করতে হয়েছে, তাকে কষ্ট করতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। অনেক সংগ্রামের ইতিহাস কিন্তু তার ওই সময় থেকেই শুরু হয়ে গেছে, 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় থেকে। কিন্তু আকস্মিকভাবে জিয়াউর রহমানের মৃত্যুবরণের পর কিছু সংখ্যক সেনা সদস্যের হাতে, বিপদগামী সদস্যের হাতে যখন জিয়াউর রহমান মারা গেলেন, তারপর এইটার পিছনে অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে যে যেখানে এরশাদের জড়িত থাকার কথা বলা হয় জিয়াউর রহমান হত্যার সাথে, কিংবা পরিস্থিতির প্রেক্ষাপটে আরও যেভাবে এরশাদ সাত্তারকে হটিয়ে, বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা কুক্ষিগত করে নিলেন। তারপরে কিন্তু খালেদা জিয়া জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনেই এই বাংলাদেশের নেতৃত্বে চলে আসেন এবং একজন সাধারণ গৃহবধূ থেকে উনি যেভাবে ওনার এই 4 দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গড়ে তুললেন এবং যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার 19 দফার ভিত্তিতে বিএনপিকে বাংলাদেশের গণমানুষের কাছে নিয়ে গিয়েছিলেন, সেই বিএনপিকে একটা পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, সংগ্রামী দল হিসেবে, আন্দোলন, সংগ্রাম, সরকার, বিরোধী দল, দেশ গঠন, প্রতিবাদ, প্রতিরোধ, যেটাই বলেন না কেন, এই পুরো জিনিসটা কিন্তু বেগম খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যের সাথে, ঠান্ডা মাথায় এবং সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে, এরশাদের মতো একজন পাওয়ারফুল স্বৈরশাসককে মোকাবেলা করে উনি এই দলটিকে নেতৃত্ব দিয়ে, এই দেশটাকে নেতৃত্ব দিয়ে জাতির সামনে এগিয়ে নিয়ে গেছেন। দেশের উন্নয়ন, অগ্রগতি, সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রত্যেকটা জিনিসে ওনার যে ভূমিকা এবং উনি মৃদুভাষী হিসেবে ওনার যে সিদ্ধান্তগুলা এবং ওনার যে আচরণ, প্রতিপক্ষের সাথে, রাজনৈতিক দল বলেন, এদের সাথে আচরণ, এই সমস্ত গুণাবলীর কাছে
ওনার এই গুণাবলীগুলোর কারণেই বাংলাদেশের মানুষের কাছে উনি আমরা জনপ্রিয় আলোচনা নেত্রী। করব, তবে এই মুহূর্তে যেতে চাই আমরা একটু বাইরে, যেখানে গুলশানে এই মুহূর্তে গুলশানের ফিরোজা বাসভবনে নেওয়া হয়েছে। আমরা যেটুকু খবর পেয়েছি, বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ, সেখানে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সবুজ, কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সটি ফিরোজায় প্রবেশ করেছে এবং সেখানে অপেক্ষায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বজনরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, স্ত্রী আরাফাত রহমান কুকুর, স্ত্রী শর্মিলী রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা, বেগম খালেদা জিয়ার ভাই বোন সহ পরিবারের যেসব সদস্যরা আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা ফিরোজায় অপেক্ষা করেছিলেন এবং তারা তাকে শেষবারের মতো দেখছেন এবং তাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন। যেই ফিরোজাকে ঘিরেই গত 17টি বছর বেগম খালেদা জিয়ার কেটেছে এবং তার সেই চিরচেনা ফিরোজা বাসভবনে তাকে নিয়ে আসা হয়েছে এবং স্বজনরা তাকে শেষবারের মতো দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার বাসভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই ফিরোজায় প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ তার আত্মীয় স্বজনরা আসছেন এবং সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্য, বিজিবি রয়েছে এবং পুলিশ রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের কেউ এখানে ভিড় না করেন। গতকালকে বলা হয়েছে যে সুশৃঙ্খলভাবে যেন বেগম জিয়াকে শ্রদ্ধা নিবেদন করা যায় বা শ্রদ্ধা জানানো যায়। নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। এই ফিরোজা থেকে নিয়ে যাওয়া হবে বেগম জিয়াকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানা যায় অংশগ্রহণ করবেন সারা দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মী, বেগম খালেদা জিয়ার সমর্থক, শুভানুদ্দায়ী সহ শোকে স্তব্ধ যে বাংলাদেশের শোকাতুর মানুষ, সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি এবং অন্যান্য সমমনার সব রাজনৈতিক দল এই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন, তার জানাজায় অংশ নেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক নেতারা এমনকি রাষ্ট্রপ্রধানরাও আসছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার জানাজায় অংশগ্রহণের জন্য। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক আপোষহীন নেত্রী, এক মহাকাব্যিক তার জীবন। তিনি গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, যেটি বিশ্বে বিরল, এবং তার এই আপোষহীন সংগ্রামী তাকে দেশের মানুষের মণিকোঠায় নিয়ে গেছেন এবং তিনি সবসময় দেশকেই ভালোবেসেছেন। তিনি যখন বলেছেন যে তিনি বিদেশে তার কোনো ঠিকানা নাই, দেশের মানুষই তার আসল ঠিকানা এবং তিনি দেশেই মরতে চান। তার সেই যেই আকাঙ্ক্ষা সেটি হয়তো স্রষ্টা কবুল করেছেন এবং তাকে এই যে তিনি মানুষের মণিকোঠায় আছেন এবং সারা দেশ শোকে স্তব্ধ, বিহ্বল এবং শোকাতুর মানুষ তার জন্য চোখের পানি ফেলছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এবং তার প্রতি সম্মান রেখে আজকে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এটি আসলেই অনেক বিএনপি চেয়ারপারসনের প্রাপ্য, কারণ তিনি ছিলেন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। তিনি সারাটি জীবন জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন এই দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে। তিনি কখনো আপোষ করেননি। সেই মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার যেই ত্যাগ তিতিক্ষা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত ফ্যাসিস্ট সরকারের গত 17 থেকে 18 বছরের যেই নির্যাতন,
তিনি নির্জন প্রকোষ্ঠ কারাগারে একাকী একক বন্দী হিসেবে তিনি কাটিয়েছেন, তবু স্বৈরাচারের সাথে তিনি আপোষ করেননি। তিনি ইচ্ছা করলেই বিদেশে চলে যেতে পারতেন, সেখানে থাকতে পারতেন, কিন্তু বেগম জিয়া সেটি জাননি। তিনি যখন শেষবার লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে, তখন গুজব ছড়ানো হয়েছিল তিনি আর দেশে আসবেন না, কিন্তু তিনি ঠিকই চিকিৎসা সম্পন্ন না করেই দেশের টানে চলে এসেছেন। তিনি বলেছিলেন যে বিদেশে তার কোনো ঠিকানা নেই, তিনি দেশের মানুষের সাথেই থাকতে চান এবং আজীবন তিনি দেশের মানুষের সাথেই থেকেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি দেশেই নিঃশ্বাস ফেলেছেন। এই যে দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি তার যেই ভালোবাসা, তার যেই শ্রদ্ধা, দেশের মানুষ সেজন্যই আজ পুরো দেশ শোকস্তব্ধ, মানুষ কাঁদছে। তো আর কিছুক্ষণ পরেই তার মরদেহবাহী লাল সবুজে পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা হবে এবং সেই জানাজার শেষে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এবং সারা দেশের মানুষ তাকে, শোকাতুর মানুষ তাকে শেষ চিরবিদায় জানাবেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করবেন, তাকে চিরবিদায় জানাবেন এবং অনন্তকালের পথে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবুজ, এই ছিল গুলশানের ফিরোজার বাসভবন থেকে সবশেষ খবর। ধন্যবাদ জাহাঙ্গীর। আমরা কথা বলছিলাম চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দের সঙ্গে, যিনি আছেন গুলশানে বাসভবন ফিরোজার সামনে। আমরা বিরতির আগে যে কথাটি বলছিলাম যে এই খালেদা জিয়ার এই যে মৃত্যু, তার মৃত্যুকে ঘিরে শুধু রাষ্ট্রীয় শোকই নয়, বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। অনেক দেশ থেকে তাদের প্রতিনিধিরা, অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তাদের দেশের প্রতিনিধিরাও দেশ ছুটে আসছেন। তার এই মৃত্যুতে এই যে বিরল সম্মান, সেটিকে কিভাবে দেখছেন? কিভাবে অর্জন করলেন তিনি এই সম্মান? আমি সেটাই বলছিলাম যে দেখেন, বেগম খালেদা জিয়া তার স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে, আপনি যখন মাথা উঁচু করে একটি দেশ দাঁড়াবে এবং আপনার পররাষ্ট্রনীতি যখন স্বাধীনভাবে আপনি পরিচালিত করবেন, তখন আপনার সাথে সারা বিশ্বের সমস্ত দেশগুলো আপনাকে সম্মানের চোখে দেখবে। যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন, জিয়াউর রহমান করেছিলেন এবং জিয়াউর রহমানের আমলে আপনি দেখেন সারা বিশ্বের সাথে, বিশেষ করে মুসলিম বিশ্ব এবং সার্ক অঞ্চলের দেশগুলোর সাথে, উনি তো সার্কের প্রতিষ্ঠাতার স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই সার্ককে কিন্তু শেখ হাসিনা এবং ভারত সরকার, ভারত কখনো এটাকে খুব ভালোভাবে দেখেনি এবং শেখ হাসিনার সরকার পুরোপুরি এটাকে অকার্যকর একটা সংগঠনে পরিণত করে রেখেছে। কিন্তু জিয়াউর রহমান এই সার্কের স্বপ্নদ্রষ্টা এবং সার্ককে এগিয়ে নিয়ে গিয়ে এই রিজিয়নের একটা মানে এই রিজিয়নের যৌথ একটা ভয়েস দাঁড় করতে পেরেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশ সহ এই রিজিয়নের দেশগুলো অনেক উপকার পেয়েছিল এবং পাচ্ছিল। বেগম খালেদা জিয়াও কিন্তু সার্কের প্রথম নারী চেয়ারপারসন। আপনি একটা ইনফরমেশন হয়তো অনেকে জানা নেই যে উনি নারী চেয়ারপারসন হিসেবে প্রথম নারী চেয়ারপারসন সার্কের দেশগুলোর। তো ওআইসির ক্ষেত্রেও ওই সময় বাংলাদেশের একটা স্ট্রং ভূমিকা ছিল। তো জিয়াউর রহমানের যে পলিসিটা ছিল, এটাকে বেগম খালেদা জিয়া আপহোল্ড করেছিলেন বলে সারা বিশ্বে আপনার সম্মান এবং মর্যাদাটা তার আছে। এবং এর প্রমাণ হলো, কালকে উনি কিন্তু সরকারে নেই, উনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিছুই না, ইভেন বিরোধী দলের নেতাও না, একটা বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তারপরে দেখেন জয়শঙ্কর ছুটে আসছেন আজকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই বাংলাদেশের সাথে এখন ভারতের একটা যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এই টানাপোড়েনের মধ্যেও কিন্তু ইনি ছুটে আসছেন তাকে সম্মান জানাতে। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার চলে আসছেন, পররাষ্ট্রমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান ইসাক দার চলে আসতেছেন। আপনি জানেন নেপাল, মানে সার্কভুক্ত দেশগুলোর সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা এই পর্যায়ের প্রতিনিধিরা আসছেন। জাপানের প্রধানমন্ত্রী কন্ডোলেন্স দিয়েছেন পার্সোনালি। এরকম আরও অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কন্ডোলেন্স জানিয়েছেন, কিংবা তাদের দেশের পক্ষ থেকে তাদের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন। উনি যে একটা দলের নেত্রীর উপরে উঠে রাষ্ট্র নেত্রী এবং সারা দেশের প্রতিনিধিত্ব, দেশের প্রতীক, যখন দেশবাসী কাউকে সম্মান করবে, দেশের লোক সম্মান করবে, তখন বিশ্ববাসী তাকে সম্মান করতে বাধ্য। কারণ বাংলাদেশ মানেই খালেদা জিয়া,
বাংলাদেশের সাথে যদি আপনি সম্পর্কের উন্নয়ন করতে হয়, খালেদা জিয়াকে আপনাকে সম্মান করতে হবে। বাংলাদেশের সাথে যদি ব্যবসা করতে হয়, খালেদা জিয়াকে সম্মান করতে হবে। এই যখন বিশ্বের নেতাদের কাছে এই মেসেজ, তার অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থান যখন পৌঁছে যাবে, তখন এই রেসপেক্টটাই, সম্মানটা আপনি পাবেন। যখন দেখবে সারা দেশের মানুষ তাকে সম্মান করছে, তখন বিশ্ববাসীও তাকে সম্মান করবে। আমি বিষয়টাকে এই অবস্থান, এই দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আপনাকে আরেকটা বিষয় যেটা বলছিলাম, আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন, যে আমি আসলে 91 সাল থেকে শুরু করে, মানে বেগম খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন, তখন থেকে আমি বিএনপি বিট এবং প্রাইম মিনিস্টার অফিসটা কভার করতাম। তখন আমি দৈনিক বাংলার প্রতিনিধি ছিলাম। এবং 91 থেকে শুরু করে 2006 পর্যন্ত যদি আমি বলি, এই সময়টা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী পুরো সময়টাই কিন্তু বেগম জিয়াকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি একজন সংবাদকর্মী হিসাবে। উনি আমার বিয়েতেও, ব্যক্তিগত বিষয়ে উনি, তারেক রহমান সাহেব, উনি আমার বিয়েতেও যোগ দিয়েছিলেন 99-এ ঢাকা লেডিস ক্লাবে। মানে বিষয়টা আমি কেন বললাম যে একজন সংবাদকর্মী, এইটুকুই ওনার সাথে আমার সম্পর্ক খাতির। আমি কিন্তু দলেরও কেউ না, কিছুই না, কিন্তু তারপরেও আমার দাওয়াত পেয়ে কিন্তু উনি আমার বিয়েতে চলে আসছেন। মানে এই জিনিসটা যে এই যে চিন্তা, এই যে আমার বিট একটা ছেলে কাভার করে, আমার নিউজগুলো রেগুলার কাভার করে, দেখি ওর চেহারা, তাইলে ওখানে যাওয়া আমার প্রয়োজন। মানে মানুষকে এইভাবে দেখা, এটা কিন্তু উনি করতেই পারতেন, অ্যাভয়েড করতে পারেন, যে এই লেভেলে আমার যাওয়ার দরকারই নেই। আমি বললাম, এবং একাধিকবার ওনার সাথে সরাসরি আমার কথা বলার, উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসা, যেটা বিশেষ করে আমি একটু স্মরণ করতে চাই, 30 সেকেন্ড সময় নিব এই বিষয়টা বলার জন্য। যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন নিয়ে প্রচণ্ড আন্দোলন হচ্ছে সারা দেশে, এবং 96-এর নির্বাচনের আগে সরকার কি করবে, কিভাবে করবে, ষষ্ঠ পার্লামেন্ট নির্বাচনের আগে, তখন উনি, আমরা যারা প্রাইম মিনিস্টার অফিস কভার করি, উনি তখন প্রধানমন্ত্রী, 95 সালের শেষ দিকের ঘটনা এটা। উনি একদিন ডাকলেন যে এর মধ্যে যারা আমার বিট কভার করে তাদের সাথে আমি একটু কথা বলতে চাই, তাদের অপিনিয়নটা শুনতে চাই। এবং ওনার প্রধানমন্ত্রীর টেবিলের চারপাশ ঘুরে আমরা বসলাম। এখানে 8 থেকে 10 জন সাংবাদিক আমরা ছিলাম। তার অনেকেই প্রয়াত হয়েছেন, মারা গেছেন। আবদাল ভাই বেঁচে আছেন, আবদাল ভাই তখন ডেপুটি প্রেস সেক্রেটারি। মুজাম্মেল ভাই ছিলেন, উনিও মারা গেছেন, প্রেস সেক্রেটারি। এবং এইখানে উনি 2 ঘন্টা ধরে আমাদের কথা শুনলেন। আমি তখন কিন্তু, আমার বয়স কত, মানে একবার তরুণ সাংবাদিক, একটা তরুণ সাংবাদিক হিসেবে ওনার বিট কভার করে 2 ঘন্টা ধরে ওই টিমের মধ্যে যদি আমি আমাদের সবার কথা শুনলেন। এবং আমি ওখানে এমন একটা প্রস্তাব দিয়েছিলাম যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে একটা গণভোটের দরকার ছিল। আমি বললাম, ম্যাডাম, একটা ভোটই আপনি করতে পারছেন না, মানে তখন প্রতিবন্ধকতার মুখে সারা দেশে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে যে এটা প্রতিহত করবে। জামাতও তাদের সাথে এই আন্দোলনে ওই সময় ছিল, অন্যান্য রাজনৈতিক দল। আপনি 2টা ভোট করবেন কিভাবে? তো বললাম, ম্যাডাম, আমি ছোট মানুষের ছোট মুখে একটা কথা বলি, যে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা পাশ করবেন, 6 পার্লামেন্টে যে বিলটা পাশ করবেন, ওই বিল পাশের সময় একই সাথে গণভোটটা রহিত করেও এইটা বিলের পার্ট করে ফেললেই, তাইলে তো আপনার আর গণভোটের প্রয়োজন পড়ে না। উনি সাথে সাথে আমাদের বসিয়ে রেখে বললেন যে আমার ডানে বায়ে এত ব্যারিস্টার সাহেবরা আছে, ওনারা তো কখনো এরকম কথা বলে নাই। এখনই ওনার এডিসিকে ডেকে বললেন, সালাম তালুকদার সাহেবকে, খন্দকার মাহবুবউদ্দিন সাহেব, ব্যারিস্টার মধু সাহেব, যারা লিগেল টিম, তাদেরকে ডাকেন এবং সিনিয়র নেতাদের ডাকেন, আমি এখনই এটা নিয়ে কথা বলবো। মানে এই যে বিষয়গুলা, যে প্রতিটা কথা শোনা, সে যে লেভেলেরই হোক, যেই হোক, তার কথাটা শোনা এবং শুনে সিদ্ধান্ত গ্রহণ করা। আপনি দেখেন, উনি আপসীন নেত্রীর ভূমিকা পেয়েছিলেন, এই খেতাব পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন? এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল, 86 সালে শেখ হাসিনা বললেন চিটাগাঙ্গের সমাবেশে দাঁড়িয়ে যে যারা এরশাদের এই নির্বাচন যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। সেটা বলার 24 ঘন্টা পার হয় নাই, উনি এসে এরশাদের নির্বাচনে চলে গেলেন। শেখ হাসিনা নিজে যে কথা বললেন, জাতীয় বেঈমান হিসেবে নিজেই এটা ধারণ করে নিলেন শেখ হাসিনা। খালেদা জিয়া কিন্তু ওই নির্বাচনে অংশ নেননি। ওই নির্বাচনে জামাত অংশ নিয়েছিল এবং শেখ হাসিনার সাথে এই আওয়ামী লীগ অংশ নিয়ে, মানে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ অংশ নিয়েছিল। তারপরে কিন্তু ওই পার্লামেন্টে 2 বছর টিকে নাই। এবং বেগম খালেদা জিয়া যে সঠিক ছিলেন ওনার আন্দোলনের কারণে, আপনি জানেন যে 2 বছর ওই পার্লামেন্ট টিকে নাই। এবং এরপরে যে পার্লামেন্ট নির্বাচনটা হয় এরশাদের অধীনে 88-এ, সেই নির্বাচনে জামাতও যায় নাই, জাতীয় পার্টি যায় নাই। যে কারণে খালেদা জিয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল, এটা পরবর্তী নির্বাচনে তাদের না যাওয়ার মধ্য দিয়ে এবং 2 বছরের জন্য মাত্র 86-এ পার্লামেন্টে প্রমাণিত হলো। এবং
এই কারণেই কিন্তু দেখেন উনি আপসীর নেত্রীর ভূমিকা যেমন পেলেন, তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা রাখার কথা জন্যই রাখলেন, তাকে এবং আপসী নেত্রী 91 এর উপাধি দেওয়া নির্বাচনে হয়। যেখানে শেখ হাসিনা বলেছিলেন বিএনপি 10টির বেশি আসন পাবে না, সেইখানে চমক সৃষ্টি করে উনার নেতৃত্বে, মানে উনি কি পরিমাণ পরিশ্রম করেছেন ওই সময় দলকে সংগঠিত করতে, জাতিকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে, এটা অভাবনীয়, চিন্তা করা যায় না। এবং এর প্রতিদান মানুষ তাকে দিয়েছে। জাহিদ ভাই, আমরা আলোচনার 91 একেবারে শেষ নির্বাচনে। পর্যায়ে রয়েছে, একটা বিষয় জানতে চাইবো যে আইন উপদেষ্টার বক্তব্য একটা গতকাল নিশ্চয়ই শুনেছেন, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে নিঃসন্দেহে দায় রয়েছে শেখ হাসিনার। আপনি কি মনে করেন আসলে এই খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার আসলেই তার হাত রয়েছিল? ওইটাতে আসলে আলাদা কোনো বুদ্ধিমত্তার দরকার নেই। আপনি জানেন যে ওনাকে যখন একটা মিথ্যা মামলায় যে 2 কোটি টাকা কুয়েত সরকার থেকে তাকে দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় তাকে পার্টি অফিস কিনা হলো, এটার একটা মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, আর আরেকটা হলো জিয়া অরফানেজটা, এই 2টা মামলায় তাকে মিথ্যাভাবে জেলে পাঠানো হলো এবং 2 বছর কারাগারে আটকে রাখা হলো, তার কোনো চিকিৎসার ব্যবস্থা করা হলো না। এবং এখানে স্লো পয়জনিং এর কথা বলা হয়, স্লো পয়জনিং এর পার্ট যদি আমি বাদও দেই, তো 2 বছর যদি ওনার নানা ধরনের কমপ্লিকেটেড রোগ সুখ যেটুকুই ছিল, বিনা চিকিৎসায় 2 বছর যদি একটা নির্জন কারাগারে, যেটা পরিত্যক্ত কারাগার ছিল, আপনি জানেন কারাগার কেরানীগঞ্জে চলে গেছিল, কিন্তু এই পুরান ঢাকার কারাগার পরিত্যক্ত কারাগারে এককভাবে ওনাকে রেখে দেওয়া হয়েছিল। এটা অবশ্যই শেখ হাসিনার শুধু দায় না, এটা সরাসরি এটা কিলিংয়ের ওপরে, এটার জন্য একটা মামলাই হতে পারত। বিএনপি কিংবা খালেদা জিয়া হয়তো এটা চাননি, এই জন্য হয়নি, কিন্তু আল্লাহ তাকে ফেরত দিয়ে দিয়েছে। শেখ হাসিনা তাকে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আজকে কি অবস্থা আর আজকে খালেদা জিয়ার কি অবস্থা, আল্লাহ যদি চায় তাহলে যে কাউকে সম্মানিত করতে পারে। সূরা আল ইমরানেই সম্ভবত আছে, আমি যদি ভুল না করে থাকি, তাইলে এটা আছে। তো এটা আমাদের মেনেই নিতে হবে। নিঃসন্দেহে তার প্রাপ্তি, বড় প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ জনাব জাহেদ চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।